নুসরাতকে কবরে শায়িত করে রেখে আসার পরপরই অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলেন নাসির সাহেব আর আরশ। ঘটনাক্রমে ডাক্তারের কাছ থেকে জানা গেল আরশের শরীরে অতিরিক্ত পরিমাণ ক্যানাবিস ড্রাগ পাওয়া গেছে। সেটা শুনে যতটা হতবাক হলো সবাই, তার থেকে বেশি অবাক হলো গত 2 বছর ধরে সে নিয়মিত সেগুলো নিচ্ছে এবং লক্ষণ প্রকাশ পায়নি। এমনকি কেউ বোঝেনি নিয়মিত সে ড্রাগ নিচ্ছে। লিপি বেগম মুখে হাত রেখে বসে পড়লেন। হেলাল সাহেব চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইলেন। ঢোক গিলে জিজ্ঞেস করলেন, কোন কারণে ড্রাগস নিচ্ছে, এর কারণ কি? ডাক্তার সেই কথার উত্তর দিলেন না। জানতে চাইলেন, মিস্টার আরশ কি রাতে ঘুমাতে পারেন না? লিপি বেগম না ভঙ্গিতে মাথা দুলালেন। বললেন, দেশ থেকে ফেরার পর রাতে ঘুম হয় না বলতো, সকালে ঘুমাতো। ডাক্তার সৌজন্যতা বজায় রেখে হাসলেন। মিস্টার আরশের ড্রাগ নেওয়ার কারণ হচ্ছে ঠিকমতো ঘুম না হওয়া। যেহেতু দীর্ঘদিন ধরে ড্রাগ নিচ্ছেন, তাই শরীরে অনেক ক্ষতি হয়েছে তার। কথা কেটে দিল জাইন। বলল, কিভাবে এর থেকে বের করা যাবে সেটা বলুন। ডাক্তার বললেন, এই ক্ষেত্রে আমাদের বা আপনাদের বিশেষ কিছু করার নেই। রোগী যদি নিজের ইচ্ছায় ড্রাগ নেওয়া বন্ধ না করেন, তাহলে আর কোনো উপায় নেই। তাই ওনাকে সময় দিন। কোনো জিনিস নিয়ে প্যানিক হতে দেবেন না। চোখে চোখে রাখবেন। শরীর কিছুটা সুস্থ হলে মনোরোগ বিশেষজ্ঞর কাছে পাঠাবেন কাউন্সিলিংয়ের জন্য। আর আমি কিছু ঘুমের ওষুধ লিখে দিচ্ছি, তা খাওয়াবেন। ডাক্তার কথা শেষে চলে গেলেন। কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই আরশের ঘুমন্ত মুখ দেখা গেল। হাতে স্যালাইনের ক্যানুলা লাগানো। লিপি বেগম ঠোঁট টিপলেন। হাতের হাতায় চোখ মুছে দরজা ধরে দাঁড়িয়ে রইলেন ছেলের দিকে তাকিয়ে। শীতের মিহি সকাল। চারিদিকে কুয়াশা ঢেকে আছে। রোদ নেই। মেঘলা আকাশটায় কালো মেঘ লেপ্টে। সেই সুন্দর সকালটা কালো মেঘের বিদীর্ণতা ছড়িয়ে দিতে নাহিয়ানের কানে এসে পৌঁছালো নুসরাতের মৃত্যুর খবর। যেখানে বোমা হামলায় মৃত্যুর খবরটা চারিদিক তোলপাড় করে রেখেছে, সেখানে নাহিয়ানের নিকট এত দেরিতে খবর পৌঁছালো তা অবাক করই বটে। এই নিয়ে একচোট চিৎকার চেঁচামেচি করল নাহিয়ান তৌফের উপর। তৌফ রেগেমেগে নিজেও চেঁচালো। এতক্ষণে পুরো পৃথিবীর মানুষ জেনে গেছে এই খবর, আর আপনি জানলেন না কেন ভাই? এটা অবাককর বিষয় না? আপনি জানেন না ভাবি আম্মা মারা গেছেন? তৌফের কথার বিপরীতে আর কোনো কথা না বলেই যত দ্রুত সম্ভব ছুটে আসলো পারিবারিক কবরস্থানটায়। টার্টেলনেক সোয়েট টি শার্টের উপর গাঢ় বাদামি রঙের ওভারকোট পরা, গলায় মাফলার পেঁচিয়ে রাখা, তবুও শীতের প্রকোপে কান লাল হয়ে আছে। মুখে সৌন্দর্যবর্ধক উঁচু নাকটাও একই সাথে ঠান্ডায় লাল বর্ণ ধারণ করেছে। মিহি বাতাসে চিরুনি না লাগানো উস্কো খুস্কো চুলগুলো উড়ে এসে কপাল জুড়ে ছড়িয়েছে। চোখের উপর 1-2 গাছি চুল পড়ায় হাত দিয়ে ঠেলে সরিয়ে দিল নাহিয়ান। পায়ের জুতোর গায়ে এক গাদা কাদা লেগেছে। সেদিকে ধ্যান দেওয়ার সময় নেই তার। চোখ পড়ল পাশাপাশি অনেকগুলো কবরে। পারিবারিক কবরস্থান হওয়ায় বংশের সবার কবর সেখানে। সৈয়দ আকবর আলীর পাশের কবর সৈয়দ আজমল আলীর, এবং তার কবরের পাশের কবর মেহেরুন্নেসার। নাহিয়ান কবরগুলো পাশ কাটিয়ে মাটির রাস্তা ধরে এগিয়ে গেল সামনে। চোখে পড়ল কিছুটা দূরের কবরটা। দেখেই মনে হচ্ছে নতুন কবর। নাহিয়ান চোখ তীক্ষ্ণ করে তাকালো। গুটি গুটি অক্ষরে সাদা ফলকের উপর জন্ম মৃত্যু লেখা। পা বাড়িয়ে এগিয়ে যেতেই তার শ্বাস আটকে আসলো। সে শ্বাস নিতে পারল না। অনেকক্ষণ সেই গুটি গুটি অক্ষরের দিকে তাকিয়ে রইল। বাঁশের কঞ্চি দিয়ে চারিপাশ বেড়ি দিয়ে রাখা। হাঁটু গেড়ে বসে হাত ছোয়ালো লিখার উপর। মাটি পুরনো হয়ে শুকিয়ে গিয়ে ঝরঝরে হয়ে গিয়েছে।
ফলকটা হয়তো গতকালই বসানো হয়েছে, চকচক করছে। সাদা রঙের সিমেন্টের উপর কালো রঙের গুটি গুটি অক্ষরে লিখে রাখা, নাম সৈয়দা নুসরাত নাসির, স্বামী সৈয়দ আরশ হেলাল, পিতা সৈয়দ নাসির উদ্দিন, মাতা নাজমিন চৌধুরী, জন্ম মৃত্যু 31/12/2005, 8/12/2030। সেই লেখাগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় চোখ ঘোলা হয়ে আসলো তার। গাল বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। কবরের মাটিতে হাত দিয়ে স্পর্শ করল। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে বহু পূর্বে। একদলা মাটি হাতের মুঠোয় চেপে ধরে অশ্রুরুদ্ধ কাতর স্বরে বিড়বিড় করল, সব দোষ আমার, আমার জন্যই সব হয়েছে। ইসরাত নামাজ শেষ করে হাত তুলল দোয়ার জন্য। নিষ্প্রাণ নয়নে চেয়ে রইল হাতের দিকে। বুকটা কাঁপছে ধীরে ধীরে। অনেকক্ষণ হাতের দিকে শূন্য নয়নে চেয়ে কয়েক পল কাটল। চোখ বেয়ে গড়িয়ে পড়া পানি হাতের তালু দিয়ে মুছে দোয়া শেষ করে উঠে দাঁড়াতেই মাথাটা ঝিমিয়ে উঠল। সামনের দেয়ালটা অন্ধকারে এক মুহূর্তের মধ্যে ডুবে গেল। ইসরাত চোখ বুজে নিজেকে সামলে নিল। অতঃপর জায়নামাজ নিজ জায়গায় রেখে রুমের বাহিরে হেঁটে গেল। নাজমিন বেগমের রুমে টোকা দিল একবার দুইবার। কোনো সাড়া শব্দ অপর পাশ থেকে না পেয়ে উকি দিল। দেখল মা ছবির অ্যালবাম নিয়ে বসে আছেন। নীরবে ছবিগুলো পরখ করছেন। ইসরাত ধীর পায়ে আগালো। বাতাসে বিরিয়ানির গন্ধ ভেসে বেড়াচ্ছে। মানুষের হৈ হৈ শোনা যাচ্ছে। 4 দিনে সিন্নি করা হচ্ছে। ইসরাত বসল মায়ের পায়ের কাছে। অপলক চেয়ে রইল। পায়ে স্পর্শ করল। তবুও ওপাশ হতে কোনো নড়াচড়া আসলো না। জিজ্ঞেস করল, কিছু অনুভব করতে পারছো? চোখের পলক ফেলে বললেন ভদ্রমহিলা, না। ইসরাত দীর্ঘশ্বাস ফেলে মাথা ঠেকালো মায়ের হাঁটুর কাছে। চোখ বুজতেই এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মাকে শুধালো, ও এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেল কেন মা? আমরা থাকবো কিভাবে ওকে ছাড়া? প্রশ্নের কোনো জবাব এলো না। বাড়ির 4 দেয়ালে শব্দগুলো প্রতিধ্বনিত হয়ে আবারও ফিরে আসলো। আহানের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমিরা। মুখে অপরাধবোধের ছায়া। লম্বা সুঠামদেহী ছেলেটার মুখটা রাগে লাল হয়ে মরিচের মতো হয়ে আছে। হাতের মুঠি পাকিয়ে এক হাতে অন্য হাত চেপে রেখেছে, যাতে কোনোভাবে সামনের মেয়েটাকে থাপ্পড় না মেরে বসে। রাগে চোখে অন্ধকার দেখছে সে। দাঁতে দাঁত চেপে নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করতে হলো তাকে। ধমকে উঠল মারি চেপে, কিসের ইঞ্জেকশন পুশ করেছিলে তুমি আমিরা? কার কথা এসব করছো? আমিরা কেঁপে উঠে 2 পা পিছনে সরে গেল। আহান এসবের কিছুই দেখল না। বাহু চেপে ধরে টেনে আনলো তার কাছে। থুতনি এক হাতে চেপে ধরে নিচু মুখটা তুলে ধরল তার দিকে। উত্তর দাও আমিরা। আমিরার শুভ্র চেহারাখানা ফ্যাকাশে রং ধারণ করেছে। মাথা ঝুঁকিয়ে নিতে চাইল, চোয়ালে হাতের চাপ বাড়ল। কি হয়েছে? উত্তর দিচ্ছ না কেন? আমিরাকে কাচুমাচু করতে দেখে ভ্রু বাঁকালো সামান্য। গলা নিচে নামিয়ে ফিসফিসিয়ে ওড়াল, ভুলে যেও না আমিরা, আমি তোমাকে কেন বিয়ে করেছি। তোমাকে তোমার ভাইদের হাত থেকে যেহেতু আমি রক্ষা করে নিয়ে এসেছি, সেহেতু তোমার কোনো রাইট নেই আমার থেকে কিছু লুকানোর। যদি তা করার চেষ্টা করো, আমি এক লহমায় তোমাকে ছেড়ে আসবো তোমার বাড়িতে। আমিরা ভয়ে কুঁকড়ে গেল। আমতা আমতা করে উঠল। আহান তাড়া দিয়ে ভ্রুযুগল উচালো উত্তর দেওয়ার জন্য। আমিরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে ঢোক গিলে বলে ওঠে, আগে কথা দিন, চিৎকার চেঁচামেচি করবেন না। আহান খ্যাক করে উঠতে গিয়ে থেমে গেল। তীক্ষ্ণ চোখে আমিরাকে কয়েক সেকেন্ড দেখে নিয়ে বলল, আচ্ছা। আমিরা আহানকে বিশ্বাস করল না।
হাত বাড়িয়ে দিয়ে বলল, আচ্ছা না, প্রমিস করুন আগে। বিরক্তিতে তেতে উঠল ছেলেটা। চিরবির করে উঠে বলল, প্রমিস। এবার বলো, কে বলেছে আমাকে ইঞ্জেকশন পুশ করতে? আমিরা অপরাধবোধ নিয়ে চোখ নোয়ালো। বলল, বড় আপু বলেছে। আহান কথাটা শেষ হতেই ধূপধাপ পায়ে বেরিয়ে গেল রুমের বাহিরে। পেছন থেকে আমিরা থামানোর চেষ্টা করল, তার ধার ধারল না সে। দিকবিদিক শূন্য হয়ে ছুটে যাওয়া লোকটাকে আটকাতে হাতের বাহু চেপে ধরল আমিরা। আহান চোখ দুটো খিচিয়ে রাগে চেঁচালো, হাত ছাড়ো আমিরা। আমিরা গো ধরে বলল, না, ছাড়বো না। আপনি আমাকে কথা দিয়েছেন চেঁচাবেন না। রাখো তোমার কথা তোমার কাছে, আজ আমি এর শেষ দেখে ছাড়ব। আহান টেনে নিজের বাহু থেকে আমিরাকে ছাড়াতে চাইল। মেয়েটা ছাড়ল না তাকে, বাদরের মতো ঝুলে পড়ল এক প্রকার। একবার তাচ্ছিল্যের নজরে আমিরাকে পরখ করে নিয়ে শুধালো, এই পাটকাঠির মতো শরীর নিয়ে তুমি আমাকে আটকাবে আমিরা? উত্তর আসলো ঝটপট তার নিকট থেকে, প্রয়োজন পড়লে অবশ্যই। আহান শ্লেষ করে হাসল এক পেশে, তারপর নিজের বাহুতে করে টেনে নিয়ে চলল আমিরাকে। আহানকে আটকানোর চেষ্টা করেও পারল না সে। তাকে সহ টেনে হিঁচড়ে টেনে নিয়ে চলল আহান। ড্রয়িং রুমে আসতেই টেবিলের উপর কাগজে মোড়া সাদা রঙের একটা ফলক চোখে পড়ল। ইসরাতের রুমে যাওয়ার আগে দেখে নেবে ভেবে পা বাড়ালো সেদিকে। চোখ কুঁচকে ফলক হাতে তুলে নিল। কাগজের টুকরোগুলো ছিঁড়ে ফেলতেই ফলকে গুটি গুটি অক্ষরে লেখাগুলো চোখের সামনে ভাসল। চোখ বুলিয়ে রেখে দিতে যাবে এমন সময় চোখে পড়ল স্বামীর নামের জায়গায় আরশের নাম লেখা দেখে। যেখানে তালাক হয়ে গিয়েছে সেখানে আবার আরশের নাম এখানে দেওয়া হবে কেন? ওই লোকের নাম কে দিয়েছে এখানে? চিৎকার করে উঠল ফলকটা হাতে তুলে। দেয়ালে দেয়ালে সেই চিৎকার প্রতিধ্বনি হলো। এখানে ওই লোকের নাম কে দিয়েছে? ইসরাত নিচের থেকে আহানকে চিৎকার করতে শুনে নাজমিন বেগমের রুম থেকে ছুটে বেরিয়ে আসলো। দোতলার করিডোর থেকেই জিজ্ঞেস করল, কি হয়েছে? আহান সেই কথার উত্তর না দিয়ে শূন্যে তুলল সিমেন্টের ফলকটা ভেঙে ফেলার জন্য। ইসরাত দৌড়ে নিচে নামতে নামতে ক্ষীণস্বরে চেঁচালো, বলবি তো কি হয়েছে? মাথার উপর ওটা তুলেছিস কেন? পাগল হয়ে গিয়েছিস? নামা, নিচে নামা আহান। গর্জে উঠল আহান, হ্যাঁ, পাগল হয়ে গিয়েছি। এখানে ওই লোকের নাম কি করে? ইসরাত এগিয়ে আসতে আসতে জিজ্ঞেস করল, কোন লোকের নাম এখানে? আর কেন পাগল হয়েছিস? আহান হিসিয়ে বলে উঠল, আরশ ভাইয়ের নাম কেন ফলকে? ইসরাত কপাল কুঞ্চন করল, থাকলে সমস্যা কি তোর? আহান ঠোঁট বাঁকালো, কটাক্ষ করে বলল, থাকলে কি সমস্যা? তুমি আমায় জিজ্ঞেস করছো কি সমস্যা আপু? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি, কি সমস্যা বল আমায়। আহান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। ওদের ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে, তুমি কি ভুলে গেছো? এরপরও আরশ ভাইয়ের নাম দেওয়া কতটা যুক্তিসঙ্গত আমি বুঝতে পারছি না। আহানের এত কথা ইসরাত শুনল না, উত্তর দেওয়ারও প্রয়োজন বোধ করল না। শুধু বলল, রাখ এটা, যেখান থেকে তুলেছিস ওখানে রাখ। রাখবো না, এটা আমি ভেঙে নতুন করে বানিয়ে নিয়ে আসব। ইসরাত ক্ষেপে গেল, ঠোঁট চেপে শ্বাস ফেলল তপ্ত। শান্ত স্বরে বলল, তুই রাখবি ওইটা? যা জানিস না তা নিয়ে লাফাবি না আহান। ধৈর্যের বাঁধ ভাঙল আহানের। ইসরাতের কথার উপর চেঁচিয়ে উঠল উঁচু গলায় প্রথমবারের মতো, কি জানি না আমি, সব তো আমার সামনেই হলো। তালাক দেয়নি আপু, দেয়নি। আমি তো নিজের চোখে দেখলাম তালাকের পেপার সাইন করেছে তারা। ঢোক গিলল ইসরাত, বলল, সব সময় চোখের দেখা সঠিক হয় না আহান। আহান চিৎকার করে উঠল,
তুমি পুরো পরিবারের সামনে ঘটা ঘটনাকে ভুল বলতে পারবে না আপু। ইসরাত কণ্ঠস্বর চেপে হিসিয়ে বলল, হ্যাঁ বললাম। সব সময় চোখের দেখা যে সঠিক হয় তা কখনোই না, কখনো কখনো তা ভুল হয়। ছেলেটা ইসরাতের কথা কানে তুলল না। চোয়াল শক্ত করে হাতে ধরা ফলকটা নিয়ে বেরিয়ে যেতে নেবে ভাঙার জন্য তার পূর্বেই তার বাহু চেপে ধরে ইসরাত থামিয়ে দিল। চোখ মুখ চোয়াল শক্ত করে তাকিয়ে রইল আহানের দিকে। দাঁতে দাঁত চেপে বলল, তুই ওটা রাখবি না আহান। আহান জেদ ধরে বলল, রাখবো না। শেষবারের মতো বলছি, যেখান থেকে তুলেছি সেখানে রাখ, না হলে। কথা কেটে দিয়ে আহান বলল, না হলে কি করবে তুমি? আমিরা দুই ভাই বোনের মধ্যে হাঁ করে দাঁড়িয়ে রইল। দুজনকে সমান হারে চিৎকার করতে দেখে একবার ননাসের দিকে তাকালো, একবার স্বামীর দিকে। কে জিতবে কে হারবে ধারণা করা মুশকিল, কিন্তু ননাসের তিরিক্ষি আওয়াজে ধারণা করা যায় ননাসই জিতবে। কিন্তু যেভাবে একে অন্যের দিকে তাকিয়ে আছে তারা, মনে হচ্ছে ছিঁড়ে খেয়ে ফেলবে যদি হাতাপাই হয়ে যায়। আহানকে দেখে মনে হচ্ছে ষাঁড়ের মতো তাড়া করে বসবে। তাই দুজনকে থামানোর জন্য মিনমিনিয়ে বলল সে, রেখে দিন, জেদ করছেন কেন? মুখোমুখি দাঁড়ানো দুই ভাই বোন এক সেকেন্ডের জন্য নিজেদের চোখ সরালো না একে অপরের থেকে। আমিরার মিনমিনে কথাটা বলা শেষ হতেই আহান শাসালো, আমাদের ভাই বোনের মধ্যে কথা বলবে না আমিরা, এখানে তোমার কোনো কাজ নেই, রুমে যাও। আহানের কথা শুনে দুই পা পিছিয়ে গেল আমিরা, মাথা ঝুঁকিয়ে নিল। এতগুলো মানুষের সামনে ধমক দেওয়ায় মুখ গোমরা করে যেই রুমে ফিরে যেতে নেবে অমনি তার হাত ধরে ইসরাত থামিয়ে দিল তাকে। তার চিন্তা ভাবনার বাহিরে গিয়ে আরেকটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। ড্রয়িং রুমের মানুষের পরোয়া না করেই ইসরাত বাজিয়ে একটা থাপ্পড় বসালো সামনের পাহাড় সমান লম্বা লোকটার গালে। আমিরা মুখে হাত চেপে ভয়ে চিৎকার করে উঠল। দুই পা পেছনে সরতে চাইল, পারল না। তার হাত যে চেপে ধরে রেখেছে ইসরাত। কানে ভেসে এলো ইসরাতের কণ্ঠস্বর, তোর আর ওদের মধ্যে কোনো পার্থক্য নেই। নিজের বউকে তুই যেখানে সম্মান করতে জানিস না, সেখানে আমার বোনের ব্যাপারে তোর নাক গলানোর কোনো অধিকার নেই। যা, সামনে থেকে সর, না হলে তোকে আমি পিটিয়ে তক্তা বানিয়ে ফেলব, জানোয়ার। ইসরাত টেনে আহানের হাত থেকে ফলকটা নিয়ে চলে গেল। যেতে যেতে শাসিয়ে গেল চোখ দিয়ে। আমিরাকে উদ্দেশ্য করে বলল, সময় থাকতেই পাগলা ষাঁড়ে লাগাম টেনে ধরো আমিরা। স্ত্রীকে কিভাবে সম্মান করতে হয় তা শিখাও। আমিরা হতবিহ্বল চোখে ইসরাতের যাওয়ার দিকে চেয়ে রইল। অতঃপর চোরের মতো মুখ বানিয়ে আর চোখে আহানের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। হনুমানের মতো মুখ করে এদিকে তাকিয়ে আছে। ঠোঁট টিপে হাসি আটকানোর বৃথা প্রচেষ্টা করল সে, হয়ে উঠল না। দম আটকানো হাসির তোড়ে কেঁপে উঠল তার সমগ্র বদন। তিরিক্ষি কণ্ঠে আহান জিজ্ঞেস করল, খুব হাসি পাচ্ছে হুঁ? হিহি করা শুরু করো, অসভ্য মেয়ে। কথা শেষ হলো না ছেলেটার। সত্যি সত্যি আমিরা হিহি করে হেসে উঠল। আহান দাঁতে দাঁত চেপে দুই পা আগাতেই আমিরা ভোঁদড় দিল। নুসরাতের মৃত্যুর 5 দিন পূর্ণ হলো যেদিন, সেই দিন দুপুরে জানা গেল সিলেটের মেয়র নাহিয়ান আবরার পূর্ব গ্রেফতার হয়েছেন। এর সাথে জানা গেল ইউনিমার্টে হামলার পেছনে নাহিয়ান আবরার পূর্ব পরোক্ষভাবে যুক্ত। এমনকি কালোবাজারে বাচ্চা শিশুদের কিডনি, লিভার, চোখ, দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ পাচার করেন তিনি। যেদিন এই ঘটনা সামনে আসলো সেদিন থেকেই মানুষের বদদোয়া দেওয়া শুরু হলো। প্রথমে যে নাহিয়ান আবরার পূর্ব ছিলেন মানুষের কাছে প্রিয়জন, যাকে স্বর্গের দূত মনে করত মানুষ, তারাই গালি দেওয়া শুরু করলো। নাহিয়ানকে গ্রেফতার করার 2 দিন পর মামলাটা আদালতে তোলা হলো।
তার মধ্যে একদিন দুপুরে তার সাথে সিলেট সেন্ট্রাল জেলে দেখা করতে আসলো অনাকাঙ্ক্ষিত এক মেহমান। তাকে দেখে নাহিয়ানের বিভ্রম হলো। মুখ ফিরে বেরিয়ে আসলো পুরুষালী কাতর স্বরটা, নুসরাত। ইসরাত হাসল। মুখোমুখি বসল নাহিয়ানের। হিজাব পেঁচানো সুশ্রী মুখটা জ্বলজ্বল করে উঠল। কেমন আছেন পূর্ব? নাহিয়ানের আবারও বিভ্রম হলো চোখের সামনে। ইসরাতের দিকে তাকিয়ে থাকলো নির্নিমেষ। ইসরাত আবারও জিজ্ঞেস করল, ভালো আছেন? সেই প্রশ্নের জবাব না দিয়ে কাচের ওপাশ হতে শুধালো সে। কেমন আছি তা জিজ্ঞেস করে তাচ্ছিল্য করছেন? ইসরাত নির্ভেজাল হাসল। তা কেন করতে আসবো? দেখতে এসেছি আপনাকে। আমার বোনের খুনি শিকের ওপাশে দেখতে কেমন দেখায়? নাহিয়ান কাপা হাতে শিক চেপে ধরল। কাপা গলায় বলল, আমি খুনি নই, আপনিই খুনি। আমার বোনসহ অনেকের খুনি আপনি পূর্ব। এসব করে কী লাভ হলো? হাজার হাজার মানুষ মরল বিনা কারণে। নাহিয়ানের মস্তিষ্ক সেই কথা মেনে নিতে পারল না। হতবাক মুখে চেয়ে রইল ইসরাতের দিকে। ইসরাতের মুখটা সরে গিয়ে আবারও নুসরাতের চেহারা সেখানে বসে গেল। ওদিকে তাকিয়ে থাকতে থাকতে একসময়ের একটা কথা মনে হলো। একবার নুসরাতকে সে জিজ্ঞেস করেছিল, মেয়ে মানুষ হয়ে এত দুঃসাহস আর অহংকার করো, মাঠে মারা পড়বে, তার ভয় নেই তোমার? সেদিন নুসরাতের উত্তর ছিল এমন, এটাই তো আমার বেঁচে থাকার একমাত্র কারণ। অহংকার আর দুঃসাহস হলো আমার মতো মেলোকের অলংকার। যদি না থাকে তাহলেই পৃথিবীর বুকে বেঁচে থাকা তো বৃথা পূর্ব। দুই পাশে মাথা দুলিয়ে উঠে বলল সে, এত অহংকার এত দুঃসাহস কোথা থেকে আসে আপনাদের? ইসরাত ঈষৎ হাসে। সেটা না জানলেও আপনার চলবে। নাহিয়ান তাকিয়ে রইল। আবারও বিভ্রম শুরু হলো। চোখের পলকে দৃশ্যপট পাল্টে গিয়ে সেখানে রেস্টুরেন্ট চলে আসলো। সে আর নুসরাত মুখোমুখি বসে। নুসরাত হাসছে তার দিকে তাকিয়ে। মিহিস্বরে শুধালো, খারাপ কাজ করেন পূর্ব? নাহিয়ান চমকালো বইকি একটু। নুসরাতের দিকে দৃষ্টি তুলে চাইতেই আবারও মেয়েটা হাসল। এই মেয়ে এত হাসে কেন? নাহিয়ান জানে না। আগে কখনো এত হাসত না তাকে দেখে, কিন্তু গতবার আর এইবারের দেখা হওয়ায় একটু বেশি হাসছে। একটু আগেই যে হেসে হেসে একটা কঠিন সত্য কথা জিজ্ঞেস করে ফেলল, তাকেও দূর থেকে দেখে ঠাউর করতেই পারবে না। নাহিয়ান হাসি মুখটার দিকে তাকিয়ে রইল সেকেন্ড কয়েকের জন্য। তারপর দৃষ্টি নামিয়ে নিল নিচে। মেয়েটা আবারও ডাকল একই সুরে, পূর্ব। নাহিয়ান তাকালো আবারও নুসরাতের দিকে। ছিপছিপে গঠনের মেয়ে, সাধারণ বাংলাদেশি বাঙালি নারী, তেমন বিশেষত্ব কিছুই নেই। একটু ব্যতিক্রম আছে শুধু, যখন সে কথা বলে হোক সেটা উল্টাপাল্টা। পাশের জন কখনো তার কথা শোনা থেকে থামাতে পারবে না নিজেকে। মানুষকে নিজের কথা দ্বারা আকর্ষণ করতে পারে সামনের মেয়েটা। নাহিয়ান ভেবে পায় না যেখানে বাঙালি নারীদের চালচলন পোশাক আশাক আদব কায়দা এমন না। বাঙালি নারীরা যেখানে কখনো পায়ের উপর পা তুলে বসে না নিজের থেকে বড় কারো সামনে, সেখানে তার সামনের ব্যক্তিটা অনায়াসে করে। কে কি বলল, কে কি মনে করলো, তাতে তার কিচ্ছু যায় আসে না। এই জন্যই কি এই মেয়েকে তার ভালো লেগেছে, পছন্দ হয়েছে? সাধারণের মধ্যে অসাধারণই ভদ্রমহিলা। বিকেলের ঝিমানো কমলাটে রোদে সে গ্লাস দিয়ে প্রবেশ করে সরাসরি নুসরাতের টেবিলের উপর পড়ছে। কিছু কিছু আলো বিচ্ছিন্নভাবে পড়ছে নুসরাতের মুখের উপর। তাতে দেখতে বেশ মিষ্টি লাগছে তাকে। শ্যামলা ত্বক জ্বলজ্বল করে উঠছে। নাহিয়ানকে তাকিয়ে থাকতে দেখে নুসরাত ভ্রু উপরে তুলল। হেসে হেসে জিজ্ঞেস করল, কি দেখছেন? নাহিয়ান মাথা ঝুঁকিয়ে মৃদু হাসল।
নুসরাত মুখে এক ছিপ কেকের টুকরো তুলে নিল। আলগোছে মুখ নাড়িয়ে খেতে লাগল। ভীষণ মনোযোগ দিয়ে কেকের আরেক টুকরো কেটে সে মুখে তুলল। এত মনোযোগ কেকের দিকে দেখে নাহিয়ান শুধালো, আপনার মিষ্টি জিনিস পছন্দ? নুসরাত মাথা দোলালো, বলল, ভীষণ। নুসরাতের উত্তরের বিপরীতে আবারও প্রশ্ন করল, কতটা পছন্দ? তেরা উত্তরের আশা করল। এই পর্যন্ত তাদের যতবার দেখা হয়েছে, কথা হয়েছে, নুসরাতের কাছ থেকে শুধু তেরাই উত্তর বেশি পেয়েছে। কিন্তু তাকে অবাক করে দিয়ে নুসরাত দাঁত বের করে হাসতে হাসতে বলল, মিষ্টি জিনিসের লোভ দেখিয়ে যে কেউ অপহরণ করে নিয়ে যেতে পারে। টপ সিক্রেট পূর্ব পশ্চিম, ফাঁস যেন না হয়। নাহিয়ান মাথা দোলালো, হাত তুলে ওয়েটারকে ডাক দিল। লোকটা এগিয়ে আসতেই বলল, একটা পেস্ট্রি, অতিরিক্ত হুইপড ক্রিম দিয়ে মিষ্টিও বেশি করে দিয়ে দেবেন। ওয়েটার অর্ডার গ্রহণ করে চলে গেল। নুসরাত ফ্রক দিয়ে খেতে খেতে হাসল মুখ তুলে। নাহিয়ান জানতে চাইল, আমিও কি আপনাকে অপহরণ করতে পারি মিষ্টি জিনিসের লোভ দেখিয়ে? অবশ্যই করতে পারেন, দেখুন পাষণ কিনা। নুসরাতের কথার শেষ হতেই নাহিয়ান তার ঠোঁটের কোণের দিকে ইশারা করে বলল, ওখানে লেগে আছে। কোথায়? নাহিয়ান হাত বাড়িয়ে মুছে দেওয়ার আগেই নুসরাত টিস্যু তুলে ঠোঁটের আশপাশ ভালো করে মুছে নিল। সময় নিয়ে ডাকল এবার, পূর্ব। কয়েক সেকেন্ড কাটল। নুসরাত জিজ্ঞেস করল, খারাপ কাজ করেন কেন? উত্তর দিলেন না যে। নাহিয়ান মাথা ঝুঁকিয়ে ফেলল। নুসরাত আবারও বলল, মানুষ আপনাকে কি ভক্তি করে আর আপনি তাদের পিঠ পিছে ছুরি চালাচ্ছেন, ধোঁকা দিচ্ছেন তাদের, লজ্জা লাগে না? এই বিষয়ে আমরা কথা না বলি। নুসরাত মাথা দোলালো, বলল, বেশ, এই ব্যাপারে কথা বলছি না, শুধু বলুন কবে ভালো হচ্ছেন। নুসরাত থামল, তারপর আবার বলল, জানেন তো, অন্যের সাথে খারাপ করলে নিজের সাথেও হয়, তাই আগে ভাগেই ভালো হয়ে যান। নাহিয়ান উত্তর দিল না। এর মধ্যে পেস্ট্রি নিয়ে হাজির হলো ওয়েটার। তাতে স্বস্তির শ্বাস ফেলল সে। নুসরাত আর সেই বিষয়ে কথা বলল না। গোলাপি কালার অতিরিক্ত হুইপড ক্রিম দিয়ে রাখা কেকটা খেতে ব্যস্ত হলো। একটা প্রশ্ন বারবার নাহিয়ানের মনে উকি দিল, কিন্তু জিজ্ঞেস করতে পারল না। ইসরাত নাহিয়ানকে হাঁ করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বিব্রত বোধ করল, তাই উঠে দাঁড়ালো ফিরে যাওয়ার জন্য। কোনো কথা না বলে চেয়ে চেয়ে তাকে অস্বস্তিতে ফেলছে লোকটা। এক পা বাড়াতেই পেছন থেকে প্রশ্ন ভেসে এলো, চলে যাচ্ছেন? জি, দেখতে এসেছিলাম, দেখা শেষ, এবার চলে যাচ্ছি। নাহিয়ান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল, বলল, একটা প্রশ্নের উত্তর দিয়ে যান। আমার কি শাস্তি আশা করেন আপনি? যাবজ্জীবন কারাদণ্ড। সামান্য বিস্মিত হলো। ঠান্ডা চোখে ইসরাতের দিকে তাকিয়ে শুধালো, কিন্তু সবাই তো আমার মৃত্যুদণ্ড চাচ্ছে, আপনি কেন কারাদণ্ড চাচ্ছেন? ইসরাত নিষ্প্রাণ চোখ দুটো কুঁচকে হেসে ফেলল, বলল, আমার বোন যেভাবে তিলে তিলে মরেছে, আপনিও সেভাবে শিকের ওপাশে তিলে তিলে কিভাবে মরবেন তা আমি দেখতে চাই। এত মানুষের হত্যাকারী একবারে শাস্তি পেয়ে গেলে কিভাবে হয়, তাই না পূর্ব? নাহিয়ান হেসে ফেলল ইসরাতের পানে তাকিয়ে থেকে। ইসরাত নিজেও হেসে ফেলল। দুজনের হাসির শব্দ অশরীরীর মতো চার দেয়ালে বাড়ি খেয়ে ফিরে আসলো আবারও ভেতরে। নাহিয়ানের সাথে দেখা করার সময় শেষ হতেই ইসরাত ফিরে আসলো সোজা নাসির মঞ্জিলে। বাড়ির ভেতর পা রাখতে পারল না, তার হাতটা চেপে ধরল কেউ একজন। ইসরাত জানে কে চেপে ধরেছে, তাই আলগোছে নিজের হাতটা ছাড়িয়ে নিল। ঠান্ডা অব্যয় চোখে রেখে তাকালো জাইনের দিকে।
লোকটা আবারও তার হাত ধরতে চাইল। সে গুটিয়ে নিল নিজেকে। কঠোর স্বরে বলল, আমার থেকে দূরে থাকুন। জাইন সেই কথা কানে না তুলে আবারও ইসরাতের হাত চেপে ধরল। চোখ তীক্ষ্ণ করে জানতে চাইল, কোথায় গিয়েছিলেন? সেটা জানার আপনার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কেন? ইসরাত শ্বাস ফেলল শব্দ করে। আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমি। আপনি বাধ্য ইসরাত। ইসরাত ভ্রু বাঁকালো। শ্লেষ কটাক্ষ দুয়ের মিশ্রণে এমন করে হাসল যেন জাইনকে নর্দমার কোনো কীট মনে করছে। আমি বাধ্য? আমি? কী সব ননসেন্স কথা বলছেন আপনি? অবশ্যই আপনি বাধ্য। আপনি আমার স্ত্রী। ইসরাত দুই পাশে মাথা দুলিয়ে তাচ্ছিল্যের সহিত হাসতে লাগল। জাইনের কথা তার নিকট কোনো জোকস মনে হলো। নিজের হাত ছাড়ানোর বৃথা প্রচেষ্টা করল। সে জানে এই লোক যতক্ষণ পর্যন্ত ছাড়বে না সে ছাড়াতে পারবে না। শ্লেষ করে বলল, স্ত্রী? আমি? 5 বছর আগে যেই সম্পর্ক শেষ হয়ে গিয়েছে সেই সম্পর্ক টেনে আনছেন আমাদের মাঝে। সম্পর্ক শেষ হয়নি। আমি তোমাকে তালাক দিইনি। তো কি হয়েছে? সেই অধিকার আপনার নেই। আপনি সেই অধিকার খুইয়েছেন। জাইন ভ্রু কুঁচকে জানতে চাইল, কেন নেই? ইসরাত ব্যাঙের মতো হাঁ করে ফাঁপা নিঃশ্বাস ফেলল। এসব নাটক মোটেও তার ভালো লাগছে না। শরীরটা এত ধকল মেনে নিচ্ছে না। একটু ঘুমানো উচিত। কতদিন হয় বিছানায় গা এলানো হয়নি। জাইনের হাত একটু ঢিলে হতেই নিজের হাত ছাড়িয়ে নিল সে। বলল, ডেফিনেশন চাইছেন? আপনি জানেন না সম্পর্ক কেন শেষ হয়? ইসরাতের তাচ্ছিল্যে মাথা ঘামালো না মোটেও জাইন। বলল, না জানি না। আপনার কাছে জানতে চাচ্ছি রেই। মোটেও আমাকে ওই নামে ডাকবেন না জাইন। আমি আপনার স্ত্রী নেই। শুনেছেন আপনি? আমি আর আপনার স্ত্রী নেই। কিন্তু আমার কাছে লিগাল পেপার আছে। আপনি আমার স্ত্রী। ওই 2 আনার পেপারের কোনো দাম আমার কাছে নেই। কেন নেই দাম? দাম কেন নেই, তাই না? যখন আমার বাপ মরার সাথে লড়াই করছিল তখন আপনি কোথায় ছিলেন? যখন আমার পুরো পরিবার ভঙ্গুর আপনি কোথায় ছিলেন? বিয়ের সময় তো অনেক বড় বড় ওয়াদা করেছিলেন। কখনো আমার চোখ থেকে পানি পড়তে দেবেন না, এই করবেন সেই করবেন। তাহলে বিয়ের 21 দিনের দিন নিজের ওয়াদা ভুলে আমাকে ফেলে চলে গেছে কে? কে সেই ব্যক্তি যে নিজের ওয়াদা রক্ষা করেনি? আমি তো বলিনি এত বড় বড় ওয়াদা করুন। যদি পালন না করতেই পারবেন তাহলে ওয়াদা করেছেন কেন? জাইন, আপনি কাপুরুষ। এই পরিবারের এক একটা ছেলে হলো কাপুরুষ। যেই শয়তানগুলো বড় বড় ওয়াদা করতে পারে কিন্তু সেগুলো পূরণ করতে পারে না। আপনার সাথে আমার ওই 21 দিনের সংসার ছিল। আর সেই 21 দিনের সংসার 5 বছর আগে শেষ হয়ে গিয়েছে। যখন আপনাকে আমার প্রয়োজন ছিল তখন আপনি আমার সাথে ছিলেন না। এখন আপনাকে আমার প্রয়োজন নেই। যখন আমার ভাইকে আমাকে একা টেনে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? আমার মা তার পায়ে শক্তি পায় না। আমার বাপ একবার হার্ট অ্যাটাক করেছে। এখন নিজ পায়ে দাঁড়াতে পারে না। আপনি তো কখনো আমার বিপদে পাশে ছিলেন না। তাহলে আমি কোন ভরসায় আপনার সাথে যাব? বলুন কোন ভরসায়? জাইন ইসরাতের কাঁধ চেপে ধরে কাছে টেনে আনল। গলা ফাটিয়ে চিৎকার করায় হাঁপিয়ে উঠেছে। শ্বাস নিচ্ছে টেনে টেনে। জাইন শান্ত স্বরে বলল, ইসরাত, আপনি আপনার জায়গায় ঠিক, কিন্তু আপনাকে বুঝতে হবে আমার পরিবারটাও তো তখন কি সাফার করেছে। ইসরাত খেকিয়ে উঠল। কেন? আরশ ভাইয়াকে দেশে রেখে চিকিৎসা করানো যেত না? আমি আপনাকে সঙ্গ দিতাম, আপনি আমার কাঁধ হতেন, আমি আপনার কাঁধ হতাম। একে অন্যকে ভরসা জোগাতাম। কিন্তু আপনি কী করলেন? প্যারিস চলে গেলেন।
সকল দায়িত্বের ভার গছিয়ে দিয়ে গেলেন আমার উপর। পরিস্থিতির মোকাবেলা না করে গা বাঁচিয়ে পালিয়েছিলেন আপনারা। কেন? কেন? হ্যাঁ, অন্যদের কি বলবো? আমার ঘরেই তো আরেকটা বেঈমান আছে। ওইটা তো আরও বড় স্বার্থপর। নিজে উড়াল দিয়েছে আর আমাকেই দুনিয়ার জাহান্নামে ফেলে গিয়েছে। সবাই স্বার্থপর। আপনি, আপনার বাবা মা, আমার বাবা মা, আমার বোন ইরহাম, আহান সবগুলো স্বার্থপর। এখন আমিও স্বার্থপর হব। কারোর পরোয়া করব না। বেঁচে থাকলে বেঁচে থাকুক, মরলে মরুক। আমি কোনো কিছুর পরোয়া করব না। আমি স্বাধীন হয়ে ঘুরব। দীর্ঘক্ষণ কথা বলায় হাঁপিয়ে উঠল ইসরাত। সময় নিয়ে শ্বাস ফেলল গাল ভরে। ঘরে ফেরার জন্য ঘুরতে নেবে জাইন তার বাহু চেপে ধরল শক্ত হাতে। বলল, নিজের অভিযোগগুলো প্রকাশ করলেন। আমার অভিযোগগুলো শুনবেন না? আপনার অভিযোগ কার প্রতি? আমার প্রতি। কিন্তু আমার জানা মতে আমি এমন কিছু করিনি যার জন্য আপনি আমার প্রতি অভিযোগ প্রকাশ করবেন। আপনি তো আমার অপরাধী। জাইন চোখ বন্ধ করে শ্বাস ফেলল। ইসরাতের কথার উত্তর না দিয়ে বলতে শুরু করল, নুসরাত আর আরশের ডিভোর্স হওয়ার পর আরশের শরীর খারাপ হতে শুরু করল। দেশে থাকতেই সেই লক্ষণ প্রকাশ পেল। সারাদিন রুমের মধ্যে বসে দেয়ালের দিকে তাকিয়ে থাকত। এমনকি খাবার খেতে বসলে একটা টেবিল খালি রাখত। দিন দিন আরশের শরীর খারাপ হতে লাগলো। আপনি নিজে দেখেছেন। রুম থেকে বের হতো না, খেত না, কারোর সাথে কথা বলতো না, শুধু নুসরাত নুসরাত করত। আম্মু আরশের চিন্তায় নিজেও অসুস্থ হয়ে গেল। আব্বু তাড়া দিল দেশে থাকলে নুসরাতের স্মৃতি বেশি করে মনে করবে। চোখের সামনে দেখলেই কষ্ট বেশি হবে, তাই টিকেটের ডেট পিছিয়ে আনার জন্য। আমি প্রথমে না করি, বলি দেশে থেকে চিকিৎসা করান, কিন্তু আব্বু শোনেননি। তিনি ফিরে যাবেন। এমনকি কসম কেটে দিলেন আমাকে। আমি যেদিন টিকেটের ডেট পিছিয়ে আনলাম সেদিনই জানালাম। আপনি রাগ করে বসে গেলেন। আমি বোঝানোর চেষ্টা করলাম, আপনি ইমাচিওরের মতো পাল্টা আচরণ করে ফিরিয়ে দিলেন। ইসরাত, আমি ওনাদের বড় সন্তান। বাবা মায়ের ছোটদের থেকে বড়দের প্রতি আশা ভরসা আকাঙ্ক্ষা বেশি থাকে। আমি আমার বয়স্ক বাবার কথায় না করতাম কিভাবে? এত এত চিন্তার ভিড়ে আমি বিক্ষিপ্ত হয়ে গেলাম। মন মেজাজ ক্যাটক্যাটে হয়ে উঠল। সেদিন আপনাকে আমি ওইভাবে বলতে চাইনি, কিন্তু কিভাবে যেন তিক্ত কথাগুলো বেরিয়ে আসলো। ভাবলাম হসপিটালে গিয়ে আপনাদের সাথে দেখা করে আসব। যা ভুল বোঝাবুঝি হয়েছে তা মিটিয়ে আসব। কিন্তু সেই দিনই আরশ আত্মহত্যার চেষ্টা করল। হাতের রগ কেটে পড়ে রইল মেঝেতে। আম্মুর অবস্থা ভয়ানক। কেঁদে কেটে নিজেও অসুস্থ হয়ে পড়ল। আব্বু আম্মুকে নিয়ে ছুটল, আমি আরশকে নিয়ে। বাড়ির সবাই তখন মেজো বাবার কাছে। একা হাতে সামলাতে গিয়ে হিমশিম খেলাম। আরশকে অবজারভেশনে রাখা হলো। যখন হুঁশ ফিরল হাসল একটু। বোঝালাম, আত্মহত্যার মতো জঘন্য কাজ না করতে। ধমকালাম না, যদি হিতে বিপরীত হয়। কথা শেষ হওয়ার পর কিছুক্ষণ তাকিয়ে ঘুমে ঢলে পড়ল। ডাক্তার ইঞ্জেকশন দেওয়ায় আবারও ঘুমিয়ে পড়েছিল। সারাদিনের ক্লান্তিতে আমারও ঘুম নামল চোখে। ঘুম থেকে উঠলাম যখন, তখন দেখি আবার ছুরি হাতে নিয়ে বসে আছে। রাগে ফেটে পড়ে বসালাম থাপ্পড়। জিজ্ঞেস করলাম, আত্মহত্যার চেষ্টা কেন করছে? কি হয়েছে ওর? শুধু হাসে আমার কথার বিপরীতে। এবারও হাসল, কোনো বাক্য উচ্চারণ করল না। সাথে আছি তো বারবার নুসরাতকে নিয়ে হ্যালুসিনেশন। যেখানে যাচ্ছে সেখানেই নিয়ে যাচ্ছে। এই অবনতি দেখে আম্মু আরও ভেঙে পড়ল। রক্তচাপ বাড়ল। সময় অসময়ে কান্না করত মুখে কাপড় চেপে। তাই ডাক্তার বলল, এমন হতে থাকলে হার্ট অ্যাটাক হবে রোগীর। দুজনকে ভালো আবহাওয়ায় নিয়ে যেতে।
ডাক্তারের কথা মতো আরশকে আর আম্মুকে ওই অবস্থায় নিয়ে দেশ থেকে পাড়ি জমালাম। তখন আমার মাথায় কিছু ছিল না। আম্মুর কান্না, আরশের আত্মহত্যার চেষ্টা, আব্বুর ভঙ্গুর শরীর। আমি কি করতাম? একা হাতে সামলাতে সামলাতে আমি হাঁপিয়ে উঠলাম। মাহাদির সাথে যোগাযোগের চেষ্টা করলাম, সম্ভব হয়ে উঠল না। প্যারিস ফেরার 2 সপ্তাহ পর মাহাদি যোগাযোগ করল। জানা গেল শাহিদ আঙ্কেল অসুস্থ, ডায়াবেটিস বেড়েছে, কিডনিতে পাথর হয়েছে। একসাথে সব ধরনের রোগব্যাধি এসে ধরা দিয়েছে সবার ঘাড়ে। এত এত খারাপ খবরের ভেতর দেশ থেকে একটা ভালো খবর আসলো। মেজ বাবা সুস্থ হয়ে ফিরেছেন, সাথে ইরহামও। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভাবলাম আরশ ঠিক হলে দেশে আসব, এসে আপনাকে মানিয়ে নিয়ে যাব, সবার কাছে ক্ষমা চাইব এভাবে ফেলে রাখার জন্য। কিন্তু অ্যাসাইলামে পাঠানোর 2 মাস পর তাকে অ্যাসাইলামের সদস্যরা এসে রেখে গেল বাড়িতে। বলল রোগীকে রাখা সম্ভব না, অত্যাধিক অ্যাগ্রেসিভ ব্যবহার করেন তিনি। বাসায় রাখলাম। ততদিনই আর আত্মহত্যার চেষ্টা করেনি। ভাবলাম সুস্থ হয়ে গিয়েছে। আমার সেই ভাবনা বদলে গেল এক রাতে। ওর বিছানার নিচে এক গাদা হুইস্কি ভদকার বোতল পাওয়া গেল। মাথা ঠিক থাকলো না, গায়ে হাত তুললাম। আমার হাতে মার খেয়ে হাসল শুধু। মাহাদি কয়েকদিন পর আসলো। যখন সব ঘটনা জানল, বলল আরশকে নিয়ে হলিডেতে ঘুরতে যাবে। আমি সায় দিলাম। আমেরিকায় ঘুরতে গেল। ফিরে আসার দিন রাস্তায় দাঁড়িয়েছিল এপাশ হতে ওপাশে যাওয়ার জন্য। হঠাৎ বাস দেখে তার নিচে নাকি লাফ দিয়ে দিল। আল্লাহর রহমতে বেশি ক্ষতি হলো না, পায়ে ফ্র্যাকচার পড়ল শুধু। ফাইন কেটে দিল, সেগুলো পরিশোধ করল মাহাদি। সুস্থ হওয়ার পর আবারও নিয়ে গিয়ে ইমার্জেন্সি অ্যাসাইলামে ভর্তি করে আসলাম। 8 মাস পর সুস্থ স্বাভাবিক হয়ে ফিরল। ভাবলাম এবার দেশে ফিরব, কিন্তু সময় আর সুযোগ কোনোটাই হয়ে উঠল না। ইসরাত এতক্ষণ চুপচাপ কথা শুনলেও এবার জিজ্ঞেস করল, তাই বলে 5 বছর লেগে গেল ফিরে আসতে? জাইন চুপ করে দাঁড়িয়ে রইল। তার কাছে জবাব নেই। চোখ বন্ধ করে শ্বাস ফেলল মেয়েটা। বলল, জাইন, আপনি আপনার জায়গায় ঠিক, আমি আমার জায়গায় ঠিক। আপনি ওই সময় আপনার ফ্যামিলিকে ফেলতে পারেননি। একজন সুপুত্র হয়েছেন, কিন্তু আমার ক্ষেত্রে আপনি নাইনসাফি করেছেন। ব্যালেন্স করতে পারেননি পরিবার আর আমার মধ্যে। জাইন কাতর স্বরে বলল, একটা সুযোগ দেওয়া যায় না? না জাইন, সুযোগ দেওয়া যায় না। আপনার দিকে তাকালেই আমার সেই স্বার্থবাদী কথাগুলো মনে হয়। সম্ভব না। জাইন শুকিয়ে যাওয়া গলা ঢোক গিলে ভিজিয়ে নিয়ে জিজ্ঞেস করল, সম্ভব না কেন ইসরাত? চেষ্টা করলেই সম্ভব। ইসরাত হাসল বেদনা মিশ্রিত। যা ছিল তা 5 বছর আগেই শেষ হয়ে গিয়েছে। একবার ভেবে দেখা যায় না? ভাবতে গেলেই আমার সেই স্বার্থবাদী জাইনের কথা মনে পড়ে। তাহলে তুমি আমাকে ক্ষমা করনি। ক্ষমা করার মালিক তো আল্লাহ, আমি বা আপনি কে? আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই জাইন, আমাদের পথ চলা ওইটুকুই ছিল। জাইন ইসরাতের হাত চেপে ধরল। বলল, আমাদের একটা সংসার হতে পারে ইসরাত, এত নিষ্ঠুর হবেন না। আমাদের সংসার হয়েছে জাইন ওই 21 দিনের, যে সংসারটা উত্তাল সমুদ্রে নাবিক ছাড়া ডিঙি নৌকার মতো ডুবে গিয়েছে। ওইটাই আমাদের সংসার ছিল।